সাফল্যের কথা উঠলেই সাধারণ একটা ধারণা কাজ করে যে বাইরের পৃথিবী হয়তো কাউকে দুহাত ভরে সুযোগ দিচ্ছে। একদম। আর কাউকে দিচ্ছে না। ঠিক। কর্পোরেট কাঠামো, বস বা প্রাতিষ্ঠানিক রাজনীতিকে দোষ দেওয়ার একটা স্বাভাবিক প্রবণতা তো আমাদের সবার মধ্যেই থাকে, তাই না? হ্যাঁ, সেটা তো থাকেই। এটা খুবই সাধারণ একটা ব্যাপার। কিন্তু বিখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেটার একটা দারুণ কথা আছে। তিনি একবার বলেছিলেন, আমার যা করার সামর্থ্য আছে তা সবারই আছে। আচ্ছা। কিন্তু যারা জীবনে সফল হতে পারে না, তার কারণ এই নয় যে পৃথিবী তাদের সুযোগ দেয়নি, বরং এর কারণ হল তারা নিজেরাই নিজেদের পথ আটকে দাঁড়িয়েছে। বাপরে, কথাটা কিন্তু বেশ গভীর। মানে মানুষের এই নিজেকেই নিজে আটকে রাখার যে মনস্তত্ত্ব, সেটা আসলে ভীষণ জটিল। হ্যাঁ, আর একই সাথে ফ্যাসিনেটিং। আজকের এই গভীর আলোচনায় আমাদের মূল লক্ষ্য হল মার্ক গোল্ডস্টোনের লেখা বিখ্যাত বই গেট আউট অফ ইয়োর ওন ওয়ে অ্যাট ওয়ার্ক এর মূল বিষয়গুলো বিশ্লেষণ করা। একদম। অত্যন্ত মেধাবী আর যোগ্য মানুষেরা কেন নিজেদের ক্যারিয়ার নিজেদের হাতেই ধ্বংস করে, সেটা বোঝার চেষ্টা করব আমরা। ঠিক। তো বইটার ভেতরে ঢোকার আগে আমি একটা উপমা নিয়ে কথা বলতে চাই। একটু খুলে বলি ব্যাপারটা। হ্যাঁ, বলুন। বইটিতে বলা হয়েছে যে কর্পোরেট দুনিয়ায় অনেক মানুষ আসলে ওই ভীতু শোডগ বা প্রদর্শনীর কুকুরের মতো আচরণ করে। শোডগ মানে ওই যাদের অনেক ট্রেনিং দেওয়া হয়? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই শোডগগুলোকে বছরের পর বছর ধরে ট্রেনিং দেওয়া হয়। তারা অত্যন্ত সুশৃঙ্খল থাকে, কিন্তু যখনই তারা কোনো কারণে ভয় পায় বা নার্ভাস হয়ে পড়ে, তখন কি হয় জানেন? তাদের সে ট্রেনিং আর কাজ করে না, তাই তো? একদম তাই। তারা তাদের আদিম প্রবৃত্তি বা সার্ভাইভাল ইনস্টিংক্টের দিকে ফিরে যায়। ভয়ে তারা হয়তো খুব আক্রমণাত্মক হয়ে ওঠে, দাঁত বের করে গোঙাতে থাকে, বা হয়তো একদম গুটিয়ে গিয়ে পেছনের দিকে সরে যায়। হ্যাঁ। তো আমাদের আধুনিক অফিসগুলোতে, বোর্ডরুমে বা মিটিংয়ে যে আচরণগুলো আমরা দেখি, সেগুলো তো এই শোডগগুলোর মতোই। যখনই কাজের চাপ বা মানসিক চাপ বাড়ে, আমাদের সব প্রফেশনাল ট্রেনিং যেন কোথায় উধাও হয়ে যায়। রাইট। এই উধাও হয়ে যাওয়ার পেছনের বিজ্ঞানটা বুঝলে পুরো সমীকরণটা পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। একটু বুঝিয়ে বলবেন বিষয়টা? অবশ্যই। মানুষের মস্তিষ্কের সামনের অংশ, মানে যাকে প্রিফ্রন্টাল কর্টেক্স বা এক্সিকিউটিভ ফাংশন বলা হয়, সেটা আমাদের যুক্তি, বিশ্লেষণ আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে সাহায্য করে। মানে এটাই আমাদের প্রফেশনাল ট্রেনিংয়ের জায়গা। ঠিক। কিন্তু আমাদের মস্তিষ্কের গভীরে থাকে অ্যামিগডালা, যা মূলত আমাদের আদিম আবেগ আর ভয়ের কেন্দ্র। আচ্ছা। তো যখন আমরা কোনো মানসিক চাপের মুখে পড়ি, তখন অ্যামিগডালায় সেটাকে আক্ষরিক অর্থে শারীরিক হুমকি বা জীবনের ঝুঁকি হিসেবে ধরে নেয়। ওহ আচ্ছা, মানে বাঘ সামনে চলে আসার মতো ব্যাপার। একদম তাই। তখন ওই এক্সিকিউটিভ ফাংশন পুরোপুরি শাটডাউন হয়ে যায় আর মস্তিষ্কের নিয়ন্ত্রণ নিয়ে নেয় সেই আদিম অংশ। তার মানে আমরা তখন আর যৌক্তিক মানুষ থাকি না। না, থাকি না। আমরা তখন স্রেফ বেঁচে থাকার লড়াই করা একটা প্রাণীতে পরিণত হই। বাহ, তার মানে আমরা যেটাকে নিজেদের ক্যারিয়ারের ক্ষতি করা বা আত্মঘাতী আচরণ বলছি, আমার মস্তিষ্কের কাছে সেটা আসলে নিজেকে বাঁচানোর একটা চেষ্টা মাত্র। একদম তাই। মস্তিষ্ক শুধুমাত্র আমাদের ওই মুহূর্তের বিপদ থেকে বাঁচাতে চাইছে। আর এই বাঁচার চেষ্টার শেকড়টা নাকি লুকিয়ে আছে আমাদের একেবারে শৈশবে। গোল্ডস্টোন তার বইয়ে সুপার বেবি কনসেপ্ট নিয়ে যেটা বলেছেন, সেটা আমার কাছে একটা বড় আই ওপেনার মনে হয়েছে। হ্যাঁ, সুপার বেবি কনসেপ্টটা সত্যি চমৎকার। সাফল্যের একেবারে বেসিক সূত্রটা হচ্ছে 2 কদম এগিয়ে 1 কদম পেছানো। একটা শিশু যখন প্রথম হাঁটতে শেখে, সে তো স্বভাবতই পড়ে যায়, তাই না? হ্যাঁ, আর পড়ে যাওয়ার পর সে তার বাবা মায়ের দিকে তাকায়। বাবা মা যদি হেসে উৎসাহ দেয়, সে আবার উঠে দাঁড়ায়। আচ্ছা। এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিশুটির ভেতরে এই বোধ তৈরি হয় যে ব্যর্থ হওয়া বা পড়ে যাওয়া মানেই পৃথিবী শেষ হয়ে যাওয়া নয়। রাইট। সে তখন নিজেকে একটা সুপার বেবি ভাবতে শুরু করে। ঠিক। কিন্তু এর উল্টো চিত্রটা ভাবলে বিষয়টা আরও পরিষ্কার হবে। শিশুটি পড়ে যাওয়ার পর যদি দেখে বাবা মা আতঙ্কিত হয়ে পড়েছে বা অবহেলা করছে, বা হয়তো বিরক্তি প্রকাশ করে বলছে, তুমি তো সবসময়ই পড়ে যাও। হ্যাঁ, তখন শিশুটি একটা ভিন্ন বার্তা পায়। সে বুঝতে শেখে যে ব্যর্থ হওয়া মানে ভালোবাসা হারানো বা চরম বিপদে পড়া। ও বাবা। এই এই শিশুটি তখন আর সুপার বেবি থাকে না, সে পরিণত হয় পাওয়ারলেস বেবি বা ক্ষমতাহীন শিশুতে। তার ভেতরে একটা গভীর ভয় বা অপরাধবোধ স্থায়ীভাবে গেঁথে যায়। আর শিশু তো এই অস্বস্তি নিয়ে বেশিক্ষণ থাকতে পারে না, তাই না? তাই সেই ভয় বা পাওয়ারলেস অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য সে নানা ধরনের কুইক ফিক্স বা তাৎক্ষণিক স্বস্তির পথ তৈরি করে নেয়। হুম।
হয়তো সে লুকিয়ে থাকা শেখে বা মিথ্যা বলা শেখে। অথবা অন্যের মনোযোগ পাওয়ার জন্য অতিরিক্ত চিৎকার করতে শুরু করে। শৈশবে এই কৌশলগুলো তাকে সাময়িকভাবে রক্ষা করলেও আর এগুলোই তো ধীরে ধীরে তার চরিত্র হয়ে ওঠে। একদম। আর মজার ব্যাপার হচ্ছে কর্পোরেট কর্মক্ষেত্র তো আসলে আমাদের সেই শৈশবের স্কুল মাঠ বা পরিবারেরই একটা এক্সটেনশন। মানে বসের মধ্যে আমরা অবচেতনভাবে আমাদের সমালোচক বাবা মাকে খুঁজি আর সহকর্মীদের মধ্যে ভাই বোনদের। রাইট। আর এখানেই সবচেয়ে বড় প্যারাডক্স বা স্ববিরোধিতা লুকিয়ে আছে। কিরকম? শৈশবে যে আত্মরক্ষামূলক কৌশলগুলো আমাদের মানসিকভাবে বাঁচিয়ে রেখেছিল, প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেই একই মেকানিজম আমাদের কেরিয়ার ধ্বংস করে দেয়। আচ্ছা, মানে 10 বছর বয়সে বকা খাওয়ার ভয়ে ঘরের কোণে লুকিয়ে থাকলে সেটা হয়তো বাবার রাগ থেকে বাঁচাতো। হ্যাঁ, কিন্তু ৩৫ বছর বয়সে এসে যখন বসের সমালোচনার ভয়ে কাজ ডেলিভারি দেওয়া পিছিয়ে দেওয়া হয় বা লুকিয়ে পড়া হয়, তখন সেটা তো চাকরিচ্যুত করতে পারে। চমৎকার একটা পয়েন্ট। তার মানে আমরা সবাই যেন আমাদের শৈশবের ট্রমা আর আত্মরক্ষার কৌশল দিয়ে ভরা একটা ভারী অদৃশ্য ব্যাকপ্যাক কাঁধে নিয়ে প্রতিদিন অফিসে ঢুকছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন। অদৃশ্য ব্যাকপ্যাক। তো এই আদিম ভয়গুলো যখন আমাদের উপর চেপে বসে, তখন সবচেয়ে সাধারণ যে প্রতিক্রিয়াটা আমরা দেখি তা হলো স্থবিরতা বা গুটিয়ে যাওয়া। হ্যাঁ, যাকে আমরা ফাইট অর ফ্লাইট রেসপন্সের ফ্রিজ হয়ে যাওয়া বলি। রাইট। এর খুব ক্লাসিক একটা উদাহরণ হলো প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা। বইয়ের জর্জ নামের সম্পাদকের গল্পটা এখানে টানা যায়। হ্যাঁ, জর্জের গল্পটা খুব প্রাসঙ্গিক এখানে। জর্জ কাজের চাপে এমন সিদ্ধান্তহীনতায় ভুগত যে সে দিনের পর দিন কাজ ফেলে রাখত আর শেষ মুহূর্তে গিয়ে একটা ভয়াবহ বিপর্যয় সৃষ্টি করত। জর্জের গল্পটা শুধু একটা উদাহরণ নয়, এটা প্রোক্রাস্টিনেশনের ভেতরের মেকানিজম বোঝার একটা জানালা। আমরা তো সাধারণত দীর্ঘসূত্রিতাকে অলসতা মনে করি, তাই না? হ্যাঁ, সেটাই তো মনে হয় বাইরে থেকে দেখলে। কিন্তু জর্জের বিষয়টা তা ছিল না। জর্জ তার ছেলে জ্যাকের সাথে নিজের মানসিক অবস্থার মিল খুঁজে পেত। জ্যাকের এডিডি বা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার ছিল। আচ্ছা, এডিডি থাকলে ঠিক কি হয়? কিছু একসাথে গুরুত্বপূর্ণ মনে হয়। বুঝতে পারছি। কিন্তু জর্জের তো এডিডি ছিল না। না, তার ছিল না। কিন্তু কাজের প্রচণ্ড চাপে আর ব্যর্থতার ভয়ে তার মধ্যে এডিডির মতোই একটা অবস্থার সৃষ্টি হতো। ও আচ্ছা, মানে যখন সামনে অনেকগুলো কাজ থাকে আর ভয় থাকে যে একটা ভুল হলে সব শেষ, তখন ব্রেন আর অগ্রাধিকার সেট করতে পারে না। একদম তাই। এই মানসিক পক্ষাঘাতগ্রস্ত অবস্থাতেই মানুষ কাজ ফেলে রেখে এমন কিছু করে যা তাকে সাময়িক স্বস্তি দেয়। এই ওভারওয়েলমড বা পক্ষাঘাতগ্রস্ত অবস্থা থেকে বের হওয়ার জন্য বইতে বাডি সিস্টেমের কথা বলা হয়েছে। কোনো সহকর্মীর সাহায্য নেওয়া আর একসাথে অনেক কাজের তালিকা না করে মাত্র দুটো কাজ হাতে নেওয়া। হ্যাঁ, বাডি সিস্টেম খুবই কার্যকর একটা পদ্ধতি। কিন্তু আমার প্রশ্ন হলো, আর শুধু দুটো কাজ হাতে নিলেই বা অন্য কাউকে নিজের ভয়ের কথা বললেই কি মস্তিষ্কের ওই জট খুলে যায়? এর পেছনের কারণটা কি? এর পেছনের নিউরোবায়োলজিক্যাল কারণটা হল এক্সটার্নালাইজেশন বা বাহ্যিকীকরণ। এক্সটার্নালাইজেশন। এটা কিভাবে কাজ করে? যখন আপনি আপনার ভয়ের কথা বা কাজের চাপের কথা একজন বিশ্বস্ত সহকর্মীর কাছে মুখে উচ্চারণ করেন, তখন মস্তিষ্কের প্রসেসিংটা অ্যামিগডালার আবেগীয় কেন্দ্র থেকে সরে যায়। আচ্ছা, সরে গিয়ে কোথায় যায়? সেটা প্রিফ্রন্টাল কর্টেক্সের ভাষাগত এবং যুক্তির কেন্দ্রে চলে আসে। ভয়টা তখন আর ভেতরের কোনো অজানা দানব থাকে না, সেটা একটা নির্দিষ্ট সমস্যায় পরিণত হয়। বাহ, দারুণ তো বিষয়টা। আর একসাথে মাত্র দুটো কাজ হাতে দেওয়ার কারণ কি? এর কারণ হল কগনিটিভ লোড বা মানসিক চাপ কমানো। মস্তিষ্ক যখন দেখে সামনে মাত্র দুটো কাজ, তখন তার কাছে সেটাকে আর জীবনের ঝুঁকি মনে হয় না। রাইট। তখন সেটাকে সমাধানযোগ্য একটা ছোট টাস্ক মনে হয়। একদম। তো স্থবিরতা বা ফ্রিজ হয়ে যাওয়ার এই ভেতরের ভয়টা যখন একজন মানুষের নিজের মধ্যে আটকে না থেকে পুরো টিমের উপর প্রভাব ফেলে, তখন আমরা আরেকটা ভয়াবহ আচরণ দেখতে পাই। সেটা হলো দায়িত্ব হস্তান্তর না করা বা ডেলিগেট করতে না পারা। ঠিক। জুলিয়া নামের এক প্রজেক্ট কোঅর্ডিনেটরের উদাহরণ বইতে আছে। জুলিয়া অসাধারণ কাজ করত, আবার কিন্তু সে তার টিমের কাউকেই কোনো কাজের দায়িত্ব দিতে পারত না। হ্যাঁ, এর ফলে তার নিজের কাঁধে কাজের পাহাড় জমে যেত আর সব কাজে দেরি হতো। শেষমেশ বস বিরক্ত হয়ে তার হাত থেকে প্রজেক্ট নিয়ে অন্যকে দিতে বাধ্য হতেন। জুলিয়ার ক্ষেত্রে বিষয়টা আসলে প্রোক্রাস্টিনেশনেরই একটা ভিন্ন রূপ, তাই না? হ্যাঁ,
ঠিক বলেছেন। আমি যদি নিজেকে বিশ্বাস না করি, নিজের ব্যর্থতাকে ভয় পাই, তবে আমি তো অন্য কাউকে আরও বেশি অবিশ্বাস করব। রাইট। আর জুলিয়ার এই অবিশ্বাসের শিকড়টাও কিন্তু সেই শৈশবেই। সে এক মদ্যপ মায়ের সন্তান হিসেবে বড় হয়েছিল। হুম, সত্যি খুব দুঃখজনক। ছোটবেলা থেকেই সে দেখেছিল যে তার চারপাশের প্রাপ্তবয়স্করা দায়িত্বজ্ঞানহীন। হ্যাঁ, তাই পরিবারের সব দায়িত্ব তাকে একা হাতে সামলাতে হতো, কারণ সে কাউকে বিশ্বাস করতে পারত না। আর কর্মক্ষেত্রে এসেও তার মস্তিষ্ক অবচেতনভাবে সেই একই সিগন্যাল দিচ্ছিল, কাউকে বিশ্বাস করো না, সবাই কাজ নষ্ট করে ফেলবে, আর দিন শেষে তোমাকেই বিপদে পড়তে হবে। হুম। এই সমস্যার সমাধানে গোল্ডস্টোন সি ডুটিচ পদ্ধতির কথা বলেছেন। মানে হলো, যাকে দায়িত্ব দিচ্ছেন প্রথমে তাকে নিজের কাজটা দেখতে দেওয়া। এরপর তাকে দিয়ে কাজটা করানো, কিন্তু নিজে নজর রাখা, আর শেষে তাকে এতটাই প্রস্তুত করা যেন সে অন্য কাউকে কাজটা শেখাতে পারে। এই সি ডুটিচ পদ্ধতিটা তো আসলে এক ধরনের এক্সপোজার থেরাপির মতো কাজ করে, তাই না? একদম তাই। জুলিয়া হঠাৎ করে পুরো প্রজেক্ট ছেড়ে দিচ্ছে না, বরং একটু একটু করে তার মস্তিষ্কে বিশ্বাসযোগ্যতার নতুন নিউরাল পাথওয়ে তৈরি করছে। আচ্ছা, এখানে আমি একটা অন্য দিক তুলে ধরতে চাই। অফিসে অনেকেই আছেন যারা সব কাজ নিজে করতে চান, আর তারা এই ডেলিগেট না করাটাকে নিজেদের একটা বড় গুণ মনে করেন। হ্যাঁ, অনেকেই ভাবে আমি ছাড়া তো এই কোম্পানির এক পাতাও নড়বে না। ঠিক। তো পারফেকশনিজম বা চরম ডেডিকেশনের মোড়কে ঢাকা এই আচরণটা কেন দিন শেষে আত্মঘাতী? কারণ এটা ডেডিকেশন নয়, এটা আসলে কন্ট্রোল ফ্রিক বা নিয়ন্ত্রণকামী আচরণের একটা মুখোশ মাত্র। নিজেকে অপরিহার্য প্রমাণ করার এই ভ্রান্ত চেষ্টা দিন শেষে কোম্পানির জন্য একটা বটলনেক বা বাধা তৈরি করে। বটলনেক মানে একটা পাইপের মাঝখানটা সরু হয়ে যাওয়ার মতো। ঠিক তাই, পাইপ সরু হলে যতই পানি দেওয়া হোক না কেন, প্রবাহ তো কমে যাবেই। যে কর্মী সব কাজ নিজে করতে চান, তিনি আসলে টিমের গ্রোথ বা বিকাশ আটকে দেন। আর একই সাথে তিনি নিজের ওপর এত বেশি মানসিক চাপ নিতে থাকেন যে একটা সময় বার্ন আউট বা চরম অবসাদ অবশ্যম্ভাবী হয়ে পড়ে। একদম ঠিক। তো ভয় পেয়ে গুটিয়ে যাওয়া বা সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু মানুষের সার্ভাইভাল ইনস্টিংক্টের তো আরেকটা রূপ আছে, মানে ফাইট বা লড়াই করা। হ্যাঁ, ফাইট রেসপন্স। যখন এই ভয়টা মানুষের যোগাযোগের ক্ষেত্রে প্রকাশ পায়, তখন পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে। ডেভিড নামের এক কর্মীর গল্প আছে বইতে। সে মিটিংয়ে একটানা বকবক করত। তাকে শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকের মার্কিউসীয় চরিত্রের সাথে তুলনা করা হয়েছে, যে নিজের কণ্ঠস্বর শুনতে বড্ড ভালোবাসত। আসলে সে শব্দের একটা দেওয়াল তুলে দিত, যাতে কেউ তার ভেতরের নিরাপত্তাহীনতা দেখতে না পায়। ডেভিডের এই আচরণটা বিশ্লেষণ করতে গেলে যোগাযোগের 5টা আলাদা স্তর বুঝতে হবে আমাদের। আচ্ছা, সেই 5টা স্তর কি কি? মনোলগ, ডায়াট্রাইব, আর্গুমেন্ট, ডিসকাশন এবং ডায়ালগ। মনোলগ মানে তো নিজের সাথে নিজেই জোরে জোরে কথা বলা, তাই না? হ্যাঁ, যেখানে অন্যের অস্তিত্বের কোনো মূল্য নেই। আর ডায়াট্রাইব হল অন্যের ওপর নিজের ক্ষোভ বা আক্রমণাত্মক কথা চাপিয়ে দেওয়া। আর আর্গুমেন্ট বা তর্ক? তর্কে উদ্দেশ্য থাকে যে কোনো মূল্যে জয়ী হওয়া। এরপর আসে ডিসকাশন বা আলোচনা, যেখানে যুক্তির আদান প্রদান হয়। আর শেষ স্তরটা ডায়লগ বা সংলাপ। একদম। ডায়ালগ হলো সর্বোচ্চ স্তর, যেখানে কোনো ইগো থাকে না, বরং উভয়েরই উদ্দেশ্য থাকে একটা নূতন এবং গভীরতর সত্যে পৌঁছানো। ডেভিড আটকে ছিল মনোলগে। তার মানে সে অন্যদের সাথে কথা বলতো না, অন্যদের ওপর কথা বলতো। হ্যাঁ, তার মানে ছোটবেলায় সে পরিবারে হয়তো নিজের কথার কোনো মূল্য পায়নি, তাই বড় হয়ে সবার মনোযোগ পাওয়ার জন্য সে মরিয়া হয়ে একটানা কথা বলতে শুরু করে। ঠিক। সে মনে করত কথা বলা মানে নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা। কিন্তু আসলে এই মনোলগের কারণে সে তার সহকর্মীদের কাছে বিরক্তির কারণ হয়ে উঠছিল। আর নিজের ক্যারিয়ারেরও ক্ষতি করছিল। একদম। এই ফাইট অর ফ্লাইট রেসপন্সের আরেকটা অদ্ভুত বহিঃপ্রকাশ দেখা যায় ফ্র্যাঙ্ক নামের এক সিইওর আচরণে। ফ্র্যাঙ্ক নিজের কোম্পানির এক অত্যন্ত ক্ষতিকর আর বদমেজাজি কর্মী মাইকের মুখোমুখি হতে ভয় পেত। মাইকের গল্পটা। ভয়টা এতটাই তীব্র যে অফিসে এসে মাইকের মুখোমুখি হওয়ার বদলে ফ্র্যাঙ্ক গল্ফ খেলতে চলে যেত। ভাবা যায়? ও বাবা, সিরিয়াসলি? হ্যাঁ, একজন কোম্পানির সিইও যার হাতে সব ক্ষমতা, সে কিনা একটা ভীতু শিশুর মতো আচরণ করছে। কারণ ফ্র্যাঙ্ক সেই মুহূর্তে সিইও ছিল না, সে ছিল সেই পাওয়ারলেস বেবি যে সংঘাত বা কনফ্রন্টেশন ভয় পায়।
ফ্র্যাঙ্ক বুঝতে পারছিল যে মাইকের বিষাক্ত আচরণের কারণে কোম্পানির পরিবেশ নষ্ট হচ্ছে। ভালো কর্মীরা ইস্তফাও দিচ্ছিল। কিন্তু সে মাইকের সাথে তর্কে জড়াতে চাইত না, কারণ তার ভয় ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এর সমাধান হিসেবে বইতে একটা দারুণ কনসেপ্টের কথা বলা হয়েছে, আচ্ছা, সেটা কি? রুট ফর ইউ অর রুট আগেনস্ট ইউ নীতি। অর্থাৎ ব্যক্তির ওপর রাগ না দেখিয়ে নীতির ওপর দাঁড়িয়ে কথা বলা। এই নীতিটা কিভাবে কাজ করে? মানে আমি যদি কারোর মুখামুখি হই, তাহলে তো সেখানে রাগ বা ইগো চলেই আসে, তাই না? হ্যাঁ, স্বাভাবিকভাবে তাই হয়। তাহলে ফ্র্যাঙ্ক যখন শেষ পর্যন্ত মাইকের মুখোমুখি হলো, তখন সে তার নিজের বা মাইকের অ্যামিগডালাকে কিভাবে বাইপাস করল? ফ্র্যাঙ্ক যেটা করেছিল সেটা হলো কনফ্লিক্টটাকে পার্সোনাল অ্যাটাক বা ব্যক্তিগত আক্রমণ থেকে সরিয়ে একটা অবজেক্টিভ বা বস্তুনিষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া। কিভাবে? সে মাইককে দেখে বলেছিল, মাইক, তোমার কাজের দক্ষতা অসাধারণ, আমি তোমার পক্ষে থাকতে চাই এবং তোমাকে সফল হতে দেখতে চাই। বাহ, দারুণ শুরু। হ্যাঁ, এরপর সে বলল, কিন্তু কর্মক্ষেত্রে তোমার আচরণের কারণে কর্মীরা ভয় পাচ্ছে, যা কোম্পানির নীতির পরিপন্থী। আমি যদি এখন তোমার এই আচরণের পক্ষে থাকি, তবে আমাকে কোম্পানির নীতির বিপক্ষে যেতে হবে। আচ্ছা। তাই হয় তোমার কাজের ধরন বদলাতে হবে, না হয় তোমার কাজের জায়গা বদলাতে হবে। এই কথোপকথনের মেকানিজমটা তো খুবই সূক্ষ্ম। এখানে ফ্র্যাঙ্ক কিন্তু মাইকের চরিত্রকে আক্রমণ করছে না। একদম না। সে বলছে, আমি তোমার টিমে আছি, কিন্তু তোমার আচরণটা আমাদের কমন লক্ষ্যের পথে বাধা। ঠিক। এর ফলে মাইকের মস্তিষ্ক এটাকে কোনো শারীরিক বা অস্তিত্বের হুমকি হিসেবে নেয়নি। আচ্ছা তাই তার ফাইট অর ফ্লাইট রেসপন্স চালু হয়নি। আচ্ছা। সে আত্মপক্ষ সমর্থনের বদলে নিজের কাজের প্রভাবটা যৌক্তিকভাবে বুঝতে পেরেছিল। ঠিক। এই কারণেই এই নীতিটা এত কার্যকর। এটি উভয় পক্ষের এক্সিকিউটিভ ফাংশনকে সচল রাখে। আচ্ছা। এতক্ষণ ধরে আমরা আমাদের চরিত্রের নানান দুর্বলতা, ভুল আর শৈশবের ট্রমা থেকে তৈরি হওয়া সমস্যা নিয়ে কথা বললাম। সাধারণ যুক্তি বলে এই আত্মঘাতী আচরণগুলো থেকে বের হওয়ার উপায় হলো সারাক্ষণ এগুলো নিয়ে পড়ে থাকা। মানে নিজের ভুলগুলো শোধরানোর চেষ্টা করা, তাই তো? হ্যাঁ, ছোটবেলা থেকেই তো আমাদের শেখানো হয় অঙ্কে কাঁচা হলে সারাদিন অঙ্কই করো। কিন্তু বইবিতে আর আরও কিছু আধুনিক গবেষণায় এই প্রচলিত ধারণাকে পুরোপুরি উল্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, কারণ সারাক্ষণ নিজের দুর্বলতা নিয়ে পড়ে থাকাও এক ধরনের আত্মঘাতী আচরণ। তাই নাকি? হ্যাঁ, বিখ্যাত বাস্কেটবল কোচ জন উডেন কখনোই তার খাঁটো খেলোয়াড়দের লাফিয়ে বল ধরার বা রিবাউন্ডার হওয়ার চেষ্টা করতে বলতেন না। আচ্ছা, তাহলে কি করতে বলতেন? তিনি বলতেন, তুমি খাঁটো, ঠিক আছে, তুমি তোমার ক্ষিপ্রতা আর দ্রুততার ওপর কাজ করো। মার্কাস বাকিংহামের মতো গবেষকরাও দেখিয়েছেন যে মানুষের মস্তিষ্ক আসলে তার দুর্বলতাগুলো খুব বেশি উন্নত করতে পারে না। মানে দুর্বলতা নিয়ে বেশি কাজ করতে গেলে মানুষ তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলে? একদম তাই। একটু থামাই এখানে। আমার একটা জোরালো প্রশ্ন আছে। তার মানে কি আমরা আমাদের বড়সড় ভুল বা ক্ষতিকর বদভ্যাসগুলোকে পুরোপুরি এড়িয়ে যাব? না না, এড়িয়ে যাওয়ার কথা বলা হচ্ছে না। ধরুন আমার কাজ জমিয়ে রাখার বা মিটিংয়ে রেগে যাওয়ার বদভ্যাস আছে। আমি কি শুধু আমার ভালো প্রেজেন্টেশন স্কিলের দিকে তাকিয়ে থাকব আর ভাবব যে আমার সব সমস্যার সমাধান হয়ে গেছে? না, ব্যাপারটা জাদুকরীভাবে উধাও হয়ে যাওয়া নয়। ক্ষতিকর আচরণগুলোকে অবশ্যই নজরে রাখতে হবে, কিন্তু বিষয়টা হলো ফোকাস বা মনোযোগের কেন্দ্রবিন্দু কোথায় থাকছে। আচ্ছা। আপনি যখন সারাক্ষণ নিজের ভুলগুলো নিয়ে ভাবেন, তখন আপনি ক্রমাগত সেই পাওয়ারলেস বেবির মানসিক অবস্থায় ফিরে যান। আপনার আত্মবিশ্বাসের অভাবে মস্তিষ্কের নতুন কিছু শেখার ক্ষমতা কমে যায়। বুঝতে পারছি। কিন্তু আপনি যখন নিজের শক্তির জায়গাগুলোর চর্চা করেন, তখন মস্তিষ্কে যোগ্যতার নতুন স্নায়বিক পথ তৈরি হয়। আপনার আত্মবিশ্বাস এতটা বাড়ে যে একটা মজবুত ভিত্তি তৈরি হয়। আর এই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে পুরনো ভয় বা নিরাপত্তাহীনতা এমনিতেই কমতে শুরু করে? ঠিক তাই। যখন আপনি জানেন যে আপনার নির্দিষ্ট কিছু শক্তি আছে, তখন আপনি গঠনমূলক সমালোচনা সহজে গ্রহণ করতে পারেন। আপনার প্রতিরক্ষামূলক দেওয়াল তখন আর প্রয়োজন হয় না। বুঝতে পেরেছি। তার মানে দুর্বলতাকে অস্বীকার করা নয়, বরং শক্তির উপর দাঁড়িয়ে এমন একটা আত্মবিশ্বাসী সত্তা তৈরি করা যার আর ওই শৈশবের আত্মরক্ষার কৌশলগুলোর প্রয়োজন পড়বে না। একদম সঠিক বলেছেন। পুরো আলোচনাটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার যে নিজেদের পথ থেকে সরে দাঁড়ানোর মানে হল শৈশবের সেই আটকে থাকা ভয়ের চক্র থেকে বেরিয়ে আসা। হ্যাঁ, আমরা যে ভয়গুলো নিয়ে বড় হয়েছি, আজকের বাস্তবতায় সেগুলো আসলে অর্থহীন। আমাদের ভেতরে যে অতি সমালোচক সত্তাটা সারাক্ষণ আমাদের ভুল ধরে,
তাকে বিদায় দিয়ে নিজেকে একজন ভালো কোচ হিসেবে গাইড করতে হবে। ভুল হলে নিজেকে শাস্তি না দিয়ে সেখান থেকে শিক্ষা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার মানসিকতাই হলো এই বইয়ের মূল নির্যাস। এই যে আমাদের মস্তিষ্কের আদিম গঠন এবং ভয়ের কথা আমরা জানলাম, এই পুরো বিষয়টা নিয়ে আধুনিক কর্মক্ষেত্রের সাপেক্ষে একটা গভীর ভাবনার জায়গা তৈরি হয় কিন্তু। হ্যাঁ, কীরকম ভাবনা? আমরা তো দেখলাম যে ভয় পেলে আমাদের মস্তিষ্ক ফাইট অর ফ্লাইট মোডে চলে যায় এবং আমরা আত্মঘাতী আচরণ করি। হ্যাঁ, আর আধুনিক কর্পোরেট কালচার এই জায়গাতেই একটা বড় ধরনের সংকট তৈরি করেছে। ঠিক এই জায়গাটাতেই আমি আসছিলাম। আজকের এই 24/7 সংযুক্ত পৃথিবী, যেখানে গভীর রাতেও ইমেইল আসে, ছুটির দিনে স্ল্যাক বা হোয়াটসঅ্যাপে মেসেজ বাজে, সবসময় একটা না একটা ডেডলাইনের খড়গ ঝুলে থাকে। হ্যাঁ, এটা তো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমাদের মস্তিষ্ক তো এই আধুনিক প্রযুক্তিগুলোর সাথে এখনও মানিয়ে নিতে পারিনি। একটা ইমেলের নোটিফিকেশন শব্দকে আমাদের আদিম মস্তিষ্ক হয়তো জঙ্গলে বাঘের পায়ের শব্দ হিসেবেই ধরে নিচ্ছে। ও বাবা, এটা তো খুবই চিন্তা একটা বিষয়। আধুনিক কর্পোরেট জঙ্গল কি তাহলে আমাদের এক্সিকিউটিভ ফাংশনকে কখনোই শান্ত হওয়ার সুযোগ দিচ্ছে না? ঠিক সেটাই আমার প্রশ্ন। আমাদের স্নায়ুতন্ত্র যদি সব সময় এই মাইক্রো ট্রমা বা ছোট ছোট মানসিক চাপের মধ্যে দিয়ে যায় আর সার্ভাইভাল মোডে আটকে থাকে, তাহলে তো শৈশবের ওই আদিম ভয়গুলো থেকে লজিক দিয়ে বেরিয়ে আসা প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এই অবিরাম চাপের কারণেই হয়তো আমাদের জন্য ওই ভীতু শোডগের পর্যায় থেকে বের হয়ে আসা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। খুব ভাবার মতো একটা কথা বলেছেন। আমরা কি নিজেদের অজান্তেই এমন একটা কাজের পরিবেশ আর কালচার তৈরি করে ফেলেছি, আর যা আমাদের মস্তিষ্কের সবচেয়ে আদিম আর খারাপ প্রবৃত্তিগুলোকে সবসময় জাগিয়ে রাখে? প্রশ্নটা আসলেই খুব গুরুত্বপূর্ণ। ওয়ারেন বাফেটের কথা অনুযায়ী আমরাই নিজেদের পথ আটকে দাঁড়িয়ে আছি ঠিকই, কিন্তু চারপাশের এই নিরবচ্ছিন্ন চাপের পৃথিবীতে শান্ত হয়ে নিজের পথ থেকে সরে দাঁড়ানোর মতো মানসিক স্পেস কি আমাদের আসলেই আছে? এটা নিয়ে সবারই একটু ভাবা উচিত। হ্যাঁ, কর্মক্ষেত্রের পরিবেশ আর আমাদের মনস্তত্ত্বের এই জটিল সম্পর্কটা নিয়ে নতুন করে ভাবার সময় হয়তো এখনই। আজকের এই গভীর আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।